বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে এমন কিছু ঘটে গেছে যা অনেকেই আন্দাজ করতে পারেননি। নির্বাচনের আগে যে দলটিকে নিয়ে মানুষের প্রত্যাশা আকাশ ছুঁয়েছিল, সেই দলটির পক্ষে জনমত এতটাই প্রবল ছিল যে ক্ষমতায় যাওয়াটা প্রায় নিশ্চিত বলে ধরে নেওয়া হয়েছিল। সেই জামায়াতে ইসলামী শেষ পর্যন্ত কাঙ্ক্ষিত ফলাফল অর্জনে শোচনীয়ভাবে ব্যর্থ হয়েছে। ফলাফল খারাপ হয়নি, বরং অনেকের মতে ভালোই হয়েছে। কিন্তু যে পরিমাণ জনসমর্থন ছিল, যে হাইপ তৈরি হয়েছিল মাঠে ময়দানে এবং সোশ্যাল মিডিয়ায়, তাতে এই ফলাফল কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। প্রশ্ন উঠছে, এত বিপুল সমর্থন থাকা সত্ত্বেও জামাত কেন ক্ষমতায় পৌঁছতে পারল না? ব্যর্থতার দায় কার? এবং সবচেয়ে বড় প্রশ্ন, এই ব্যর্থতা কি শুধু বাইরের শত্রুদের কারণে, নাকি ভেতরের পচন দলটিকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে এসেছে? খবর পাওয়া যাচ্ছে, নির্বাচনের পর থেকে জামায়াতের অভ্যন্তরে চাপা ক্ষোভও দানা বাঁধছে। যারা দলের পক্ষে মাঠে লড়েছেন, যারা সোশ্যাল মিডিয়ায় দিনরাত এক করে জামাতের হাইপ তৈরি করেছিলেন, তারা এখন প্রকাশ্যে প্রশ্ন তুলতে শুরু করেছেন। তাদের অভিযোগ স্পষ্ট, জামায়াতের কেন্দ্রীয় নেতৃত্ব এবং নির্বাচন পরিচালনা কমিটি ভয়াবহভাবে অযোগ্য প্রমাণিত হয়েছে, এবং এই অযোগ্যতার মূলে রয়েছে সিন্ডিকেটবাজি, স্বজনপ্রীতি, এমনকি আর্থিক দুর্নীতিও। গল্পটা শুরু হয়েছিল অনেক আশা নিয়ে। নির্বাচনের আগে জামাতের পক্ষে যে ঢেউ উঠেছিল তা বাংলাদেশের রাজনীতিতে বিরল। সাধারণ মানুষ থেকে শুরু করে শিক্ষিত মধ্যবিত্ত সবাই জামাতের দিকে ঝুঁকে পড়েছিল। দুর্নীতিমুক্ত বাংলাদেশ, চাঁদাবাজমুক্ত সমাজ, সিঙ্গাপুর, দক্ষিণ কোরিয়ার মতো উন্নত রাষ্ট্র গড়ার স্বপ্ন, এই সব কথা মানুষকে আকৃষ্ট করেছিল। কিন্তু স্বপ্ন আর বাস্তবের মধ্যে যে বিশাল ফারাক, সেটা নির্বাচনের দিন এবং তার পরে প্রকটভাবে ধরা পড়ল। প্রথমেই আসা যাক নির্বাচনী কারচুপি প্রসঙ্গে। অভিযোগ উঠেছে যে বিএনপি ব্যাপক ইলেকশন ইঞ্জিনিয়ারিং করেছে, ভোটের ফলাফল পাল্টে দেওয়া হয়েছে। কিন্তু এই কারচুপি ঠেকানোর দায়িত্ব জামাতেরই ছিল। নির্বাচনের আগে বড় বড় কথা বলা হয়েছিল। শিবিরের সভাপতি গর্জে উঠেছিলেন, কোনো অনিয়ম সহ্য করা হবে না, যে কোনো মূল্যে প্রতিরোধ করে তোলা হবে। হুঙ্কার দেওয়া হয়েছিল, এই করবে সেই করবে, বসে থাকবে না। কিন্তু বাস্তবে কি হলো? বাস্তবে দেখা গেল শিবির কোনো শক্তিশালী প্রতিরোধ করে তুলতে পারেনি। নির্বাচনের দিন বিভিন্ন কেন্দ্রে কারচুপি হয়েছে, এজেন্টদের বের করে দেওয়া হয়েছে, দুর্বল চিত্তের এজেন্টদের ভুল বুঝিয়ে সরিয়ে দেওয়া হয়েছে। আর জামাত চুপচাপ তাকিয়ে দেখেছে। ঢাকা মহানগরীতে বিভিন্ন জায়গায় অতি ক্ষুদ্র ব্যবধানে জামাতকে হারিয়ে দেওয়া হয়েছে কারচুপির মাধ্যমে। সেখানেও জামাতের পক্ষ থেকে কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। শুধু কারচুপি ঠেকাতে ব্যর্থতা নয়, আরও গভীর সমস্যা আছে। নির্বাচনী প্রচারণার সময় বিএনপি জামায়াতের নারী কর্মীদের উপর হামলা চালিয়েছে, বিভিন্ন জায়গায় সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটিয়েছে। কিন্তু জামাত এসবের বিরুদ্ধে কোনো কার্যকর প্রতিবাদ জানাতে পারেনি, চুপচাপ সহ্য করে গেছে। এটা কি দলের শক্তির পরিচয়, নাকি অসহায়ত্বের? এবার আসা যাক সেই ঘটনায় যেটা নির্বাচনের মোড় ঘুরিয়ে দিয়েছিল বলে অনেকে মনে করেন। ঠাকুরগাঁও জেলা আমিরের টাকা ধরা পড়ার ঘটনা। জামাত বলেছিল এটা ব্যক্তিগত টাকা, গার্মেন্টস ব্যবসার টাকা। কিন্তু সত্যিই কি তাই? ব্যক্তিগত গার্মেন্টস ব্যবসার টাকা কেউ বস্তা ভরে বিমানে করে নিয়ে যায়? এটা আসলে ছিল জামাতের কেন্দ্রীয় নির্বাচনী ফান্ডের টাকা, ৭৪ লাখ টাকা। পোলিং এজেন্ট থেকে শুরু করে নির্বাচনে বিভিন্ন বৈধ খরচের জন্য এই অর্থ বরাদ্দ ছিল। জেলা আমির সেই টাকা নিয়ে যাচ্ছিলেন এবং ধরা পড়েছিলেন। কিন্তু প্রশ্ন হলো, এই ধরা পড়াটা কেন হলো? কারণ নির্বাচন পরিচালনা কমিটির অবিশ্বাস্য রকমের অদক্ষতা। এই টাকা নির্বাচনের একদিন আগে ছাড়া হয়েছিল, অথচ এটা বেশ আগেই পাঠানো উচিত ছিল। এক সপ্তাহ আগে বা ৪৫ দিন আগে পাঠালে কোনো সমস্যা হতো না, অল্প অল্প করে বহন করলে কারও নজরে পড়ত না। কিন্তু না, কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির শেষ মুহূর্তে বস্তা ভরে টাকা পাঠালো, ফলে ধরা পড়ল জেলা আমির। অত্যন্ত বিব্রতকর পরিস্থিতিতে পড়বেন। আর বিএনপি এই ঘটনাকে পারফেক্টলি জামাতের বিরুদ্ধে ব্যবহার করতে সক্ষম হলো। সুইং ভোটারদের একটা বিরাট অংশ জামাত থেকে সরে গেল। পরাজয়ের ভিত্তিপ্রস্তর স্থাপিত হলো এই একটি ঘটনার মধ্য দিয়েই। যদি জামাত এই ইস্যুতে সত্যিই নির্দোষ হতো, তাহলে তো মিছিল করে বিমানবন্দর ঘেরাও করত। কিন্তু তা করেনি, কারণ দুর্বলতাটা ভেতরে ছিল। এবার আসা যাক জামাতের মিডিয়া উইং প্রসঙ্গে। এক কথাই বলতে গেলে এর চেয়ে অদক্ষ মিডিয়া বিভাগ বাংলাদেশের কোনো রাজনৈতিক দলের নেই।
এনসিপি তাদের চেয়ে ভালো কাজ করেছে। হেফাজতে ইসলামের প্রেস রিলিজ জামাতের প্রেস রিলিজের চেয়ে কয়েকশো গুণ স্মার্ট। জামাতের যারা মিডিয়া হ্যান্ডেল করেন তাদের কথাবার্তার ধরন, উপস্থাপনা কোনো কিছু আকর্ষণীয় নয়। বিএনপির প্রোপাগান্ডার বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে কি করতে হবে, কিভাবে পাল্টা আঘাত হানতে হবে, এসব কিছুই তারা ঠিকমতো করতে পারেননি। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো জামাতের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া টিমের পারফরমেন্স। একজন ইন্ডিপেন্ডেন্ট জামাতপন্থী অ্যাক্টিভিস্ট একটা পোস্ট দিয়েছেন জামাতের পক্ষে। সেই পোস্ট যে পরিমাণ মানুষের কাছে পৌঁছেছে, জামাতের কেন্দ্রীয় অফিসিয়াল পেজ থেকে একই প্রোগ্রামের পোস্ট তার 3 ভাগের 1 ভাগ মানুষের কাছেও পৌঁছতে পারেনি। এটা কোন পর্যায়ের অযোগ্যতা? জামাতের অফিসিয়াল পিআর টিম কার্যত কিছুই করতে পারেনি। তারা জামাতের হাইপ তৈরি করেছেন, জামাতকে আকাশে তুলেছেন। তারা ছিলেন সাবেক শিবির কর্মী এবং ইন্ডিপেন্ডেন্ট অ্যাক্টিভিস্ট, যাদের কোনো খোঁজই জামাত নেয় না, ভবিষ্যতেও নেবে না। বরং জামাতের পিআর টিম এবং মিডিয়া টিম শুধু নিজেদের কিছু আত্মীয় স্বজনকে দাওয়াত দেয়, তাদেরকেই কাজে লাগায়। যাদের গত 10 বছরে যে পরিমাণ এনগেজমেন্ট হয়েছে, সেটা একজন ইন্ডিপেন্ডেন্ট অ্যাক্টিভিস্টের 2 মিনিটেই হয়ে যায়। এবার একটু ভেতরের দিকে তাকানো যাক। জামাতের অভ্যন্তরে স্বজনপ্রীতি এবং সিন্ডিকেট বা যে চিত্র উঠে আসছে তা রীতিমতো উদ্বেগজনক। রিয়েল এস্টেট ব্যবসায়ীদের থানা আমির বানানো হচ্ছে, জেলা আমিরা প্লট ফ্ল্যাট নিচ্ছেন। এসব অভিযোগ এখন আর চাপা নেই। ফান্ডের টাকা মেরে দেওয়া হচ্ছে, ইয়ানাতের টাকা আত্মসাৎ করা হচ্ছে। এসব কথা এতদিন কেউ বলতে সাহস পেতেন না, কারণ জামাতের অভ্যন্তরে একটা অলিখিত নিয়ম আছে। সমালোচনা করলে বলা হবে ফোরামে কথা বলেন, মানে গোপনে আলোচনা করেন, প্রকাশ্যে বলবেন না। কিন্তু যারা এই কথা বলেন, অভিযোগ উঠেছে তারা নিজেরাই সিন্ডিকেটের সদস্য, তারা নিজেরাই স্বজনপ্রীতি করেন এবং দুর্নীতিতে জড়িত। গোপন ফোরামে আলোচনা করে কোনো সমাধান হয়নি, হবেও না। যতক্ষণ পর্যন্ত এসব বিষয় প্রকাশ্যে পত্রিকায় এবং ফেসবুকে আলোচনা না হবে, ততক্ষণ কোনো সমাধান আসবে না। আরেকটা ভয়াবহ চিত্র উঠে এসেছে নির্বাচনী বাজেট নিয়ে। বিভিন্ন জায়গায় জামাত এই গ্রেডের আসন ধরেছিল, অর্থাৎ জেতার সম্ভাবনা ছিল সবচেয়ে বেশি। অথচ সেসব জায়গায় পোলিং এজেন্টদের খাওয়া দাওয়ার খরচ নির্বাচনের বেশ কয়েকদিন পরেও বাকি ছিল। এটা কোন পর্যায়ের অব্যবস্থাপনা? নির্বাচন পরিচালনা কমিটি টাকা পয়সা কিভাবে ছেড়েছে, কোথায় গেছে, কে মেরেছে, এসব প্রশ্নের উত্তর কেউ দিচ্ছে না। প্রত্যন্ত অঞ্চলের চিত্র আরও হতাশাজনক। এমন এলাকা পাওয়া গেছে যেখানে সাধারণ মানুষ বসে আছে জামাতকে ভোট দেবে বলে, কিন্তু সেখানে জামায়াতের কোনো নেতা পৌঁছতে পারেননি, অথচ পাশের এলাকায় নেতা আছে। এই সুসময়ে জামাত কেন সবার কাছে পৌঁছতে পারল না? বিএনপির ভোটার ছিল কম, নেতা ছিল বেশি। তারা সিস্টেম্যাটিকভাবে আওয়ামী লীগের ভোট সহ সবার ভোট টেনে নিয়েছে, কিন্তু জামাতের লোকজন এভাবে সক্রিয় থাকতে পারেনি। নির্বাচন পরবর্তী সহিংসতার ডাটা কালেক্ট করলেও জামাতের অদক্ষতা প্রকাশ পাবে, ধরা পড়েছে। শোনা যাচ্ছে এই দায়িত্ব নাকি দেওয়া হয়েছিল বুয়েটের সাবেক এক সভাপতিকে, অথচ তিনি মোবাইল ফোন বন্ধ করে ঘুমিয়েছেন, খোঁজই নেননি। যে তার কোনো দায়িত্ব আছে, এটা ক্যাডার ভিত্তিক স্বজনপ্রীতির চূড়ান্ত নমুনা। পরিচিত লোককে দায়িত্ব নেওয়া হচ্ছে, যোগ্য লোককে নয়। এমনকি জামাতের নির্বাচনী ইশতেহার নিয়েও গুরুতর প্রশ্ন উঠেছে। ইশতেহারে অনেক দুর্বলতা ছিল, অনেক সমালোচনার জায়গা ছিল, কিন্তু জামাতপন্থী প্রচারকরা সেগুলো এড়িয়ে গেছেন, শুধু ভালো দিকগুলো তুলে ধরেছেন। কিন্তু একটা বড় অসংলগ্নতা লুকিয়ে রাখা যায়নি। জামাতের অফিসিয়াল ইশতেহারে লেখা ছিল জেলায় জেলায় বিশেষায়িত হাসপাতাল করা হবে, কিন্তু আমির জামাত বক্তৃতায় বলেছেন জেলায় জেলায় মেডিকেল কলেজ করবেন। এই অসংলগ্নতা কেন? কে তাকে এসব লিখে দিয়েছিল? তার আশেপাশের উপদেষ্টা কারা? নির্বাচনী প্রচারণায় তিনি আরও অনেক উল্টাপাল্টা কথা বলেছেন, যা সে সময় চেপে যাওয়া হয়েছিল। সবচেয়ে কঠিন কথাটা এবার বলা যাক। আমিরে জামাত নিজেও এই ব্যর্থতার দায় এড়াতে পারেন না। তার নিজের বিশাল সীমাবদ্ধতা আছে এবং অনেকের মতে অযোগ্যতা আছে। তুলনা টানা হচ্ছে তারেক রহমানের সাথে। বলা হচ্ছে তারেক রহমানের যে রাজনৈতিক দূরদৃষ্টি, কৌশলগত যোগ্যতা এবং নেতৃত্বের ক্ষমতা, সেই ধারের কাছেও আমিরে জামাত এখনও পৌঁছতে পারেননি। এটা তাকে ওভারকাম করতে হবে, তাকে সতর্ক করতে হবে এবং সংশোধনের পথে আনতে হবে। জামাতের মধ্যে অনেকে বলেন যে এত এক্সপার্ট আছে, এত জ্ঞানী গুণী মেধাবী লোক আছে, কিন্তু বাস্তবতা হলো এই মেধাবী এবং এক্সপার্ট লোকজন জামাতের নীতি নির্ধারকদের কাছে যেতেই পারেন না। নানান সিন্ডিকেট তাদের পথ আটকে রেখেছে, ফলে সিদ্ধান্ত নেন অযোগ্য লোকেরা, আর যোগ্যরা বাইরে বসে থাকেন। এমন অভিযোগও উঠেছে যে অনেক জেলা আমির নির্বাচনে জিতে কি হবে এই মানসিকতায় ছিলেন। তাদের কাছে নির্বাচনী বিজয়ের চেয়ে ব্যক্তিগত সুযোগ সুবিধা বেশি গুরুত্বপূর্ণ ছিল। একটা গাড়ি তো আছেই। এই ধরনের ভণ্ডামি দলের ভেতরে চলছে বলে অনেকে মনে করছেন।
কিন্তু এত সমালোচনা সত্ত্বেও একটা বিষয় স্পষ্ট, বাংলাদেশের মুক্তিকামী জনতার কাছে জামাতে ইসলামী ছাড়া অন্য কোনো অপশন নেই। দুর্নীতিমুক্ত, চাঁদাবাজি মুক্ত একটা সোনার বাংলাদেশ গড়তে হলে জামাতকেই সেই ভূমিকা পালন করতে হবে। এজন্যই এই সমালোচনা, এজন্যই চাপ। জামাতকে ঢেলে সাজাতে হবে, পুনর্গঠন করতে হবে, ব্যর্থ নেতাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিতে হবে, স্বজনপ্রীতির সিন্ডিকেট ভাঙতে হবে, তরুণদের নেতৃত্ব আনতে হবে যাদের রাজনৈতিক চেতনা আছে, মাঠে লড়ার সাহস আছে, অযোগ্যদের সরিয়ে যোগ্যদের পথ দিতে হবে। নইলে যে জনসমর্থনের জামাতের পক্ষে আছে সেটা দ্রুত হারিয়ে যাবে। জনগণ একবার ভোট দিয়ে হতাশ হয়েছে, দ্বিতীয়বার যদি একই ভুলের পুনরাবৃত্তি হয় মানুষ আর ফিরে তাকাবে না। সময় ফুরিয়ে আসছে, জামাতের নেতৃত্বকে এক্ষুনি সিদ্ধান্ত নিতে হবে। তারা কি পরিবর্তন হবে নাকি ইতিহাসের আস্থাকুড়ে নিক্ষিপ্ত হবেন? সবার চোখ এখন জামাতের দিকে। পরবর্তী পদক্ষেপটাই নির্ধারণ করবে এই দলের ভবিষ্যৎ।